রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদের সাথে আছি আমি আরিফ হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। গাজীপুরের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন এবং আবাসনের জন্য পরিকল্পনা নিতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2020 নিয়ে সংসদে চলছে বিতর্ক। আজ বিলটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মতো করেই গাজীপুরের জন্য এই আইন করা হচ্ছে। খসড়ায় বড় কোনো পরিবর্তন নেই। বিলে বলা হয়েছে 20 জনকে নিয়ে এই কর্তৃপক্ষ গঠন করা হবে। একজন চেয়ারম্যান, 4 জন সার্বক্ষণিক সদস্য, গাজীপুর জেলা প্রশাসক, বুয়েটের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান, গণপূর্ত, ভূমি, পরিবেশ এবং বিমান মন্ত্রণালয়ের একজন করে উপসচিব থাকবেন। বিলের উদ্দেশ্য কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, বিলটি আইন হিসেবে প্রণয়ন হলে কর্তৃপক্ষের আয়ত্তভুক্ত এলাকায় একটি আধুনিক নগরী প্রতিষ্ঠার স্বার্থে ওই অঞ্চলের সুপরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যাবে। আগামী 16 তারিখের মধ্যে 24টি রুটে প্রায় সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। লোকাল মেইল মিলে আরও কিছু ট্রেন বাকি আছে, যেগুলো পরে পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। করোনা ভাইরাসের কারণে প্রায় 2 মাস ট্রেন চলাচল বন্ধ ছিল। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে। এদিকে মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, বর্তমানে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার 50% টিকিট বিক্রি হচ্ছে। আগামী 12 সেপ্টেম্বর থেকে এই 50% টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যা 25% আসন কাউন্টারের মাধ্যমে বিক্রি করা হবে। বাকি অর্ধেক 25% মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা হবে। নিয়মনীতির তোয়াক্কা না করে তৈরি অপরিকল্পিত স্থাপনা এবং অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগের কারণেই হচ্ছে মৃত্যু। সবশেষ নারায়ণগঞ্জের মসজিদের ঘটনা কেড়ে নিল বহু প্রাণ, বহু পরিবারকে ক্ষত বিক্ষত করার পাশাপাশি ঘটনায় শোকাহত দেশের মানুষ। দুর্ঘটনার সবচেয়ে বেশি 39% ঘটছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে, 18% আগুন ও বিস্ফোরণে। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগ নিশ্চিতের পাশাপাশি অব্যবস্থাপনা দূর করতে না পারলে কমবে না এমন দুর্ঘটনা, বাড়তেই থাকবে প্রাণহানি। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশের বড় অগ্নিকাণ্ডের সবশেষ ঘটনা নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণ। শুধু কেমিক্যাল গোডাউন কিংবা গার্মেন্টস নয়, সব জায়গায় মানুষ বলি হচ্ছে অব্যবস্থাপনার। ফায়ার সার্ভিসের তথ্য বলছে, এসব অগ্নিকাণ্ডের 18% চুলার আগুন থেকে, 39% বৈদ্যুতিক গোলযোগ, 15% সিগারেটের আগুন আর 28% অন্যান্য উৎস থেকে সংঘটিত হয়। গেল এক যুগে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায় 3 গুণ বেড়েছে। এতে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি ও আর্থিক ক্ষতির পরিমাণও। গেল বছর 19,642টি অগ্নিকাণ্ডে প্রাণ গেছে 130 জনের, সম্পদ পুড়েছে 386 কোটি টাকার। তবুও কি থামছে অসাবধানতা? 1.5 বছর আগে চুরিহাট্টার কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে নিঃশেষ হয় অসংখ্য তাজা প্রাণ। কিন্তু হতাশার বিষয় হলো, হরহামেশাই আবাসিক ভবনের নিচে এখনও চলছে দাহ্য পদার্থের গোডাউনের কাজ। কেউ কয় দানা, কেউ কয় প্লাস্টিক, এগুলো সম্পর্কে আমি কিছু জানি না। না, এটি পড়ে না, সব জিনিস পড়ে না, এটি প্লাস্টিক। হ্যাঁ, পাইপ বানায়। বিশেষজ্ঞরা বলছেন, দেশে শুধু অগ্নিকাণ্ড নির্বাপন ব্যবস্থাপনা জোরদার করে এর সুরাহা হবে না। প্রয়োজন সঠিক মনিটরিংয়ের পাশাপাশি মানুষের সচেতনতা। আমরা আরো ল্যাভিশ হচ্ছি, আরামের দিকে যাচ্ছি। আমাদের এসিগুলি বেশিরভাগ আমরা রিপেয়ার করছি না, রেগুলার মেইনটেনেন্স করছি না, সকল ক্ষেত্রে তাই। এটা আমাদের অসাবধানতা। আমাদেরকে আধুনিক জিনিসের সঙ্গে মিলতে হলে সাবধান হতে হবে। তাদের মতে, ভবন নির্মাণের অপরিকল্পনা তো রয়েছেই, পাশাপাশি আইন শৃঙ্খলার অপপ্রয়োগের কারণে প্রতিনিয়ত বলি হচ্ছে সাধারণ মানুষ। বছর ওয়ারি হোল্ডিং ট্যাক্সের সাথে মিলিয়ে এই বসবাসযোগ্যতার সার্টিফিকেশন নবায়নযোগ্য করে, তাছাড়া কাউকে ভবন ব্যবহার নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া বের করা প্রয়োজন। এলপিজি এবং পাইপ ন্যাচারাল গ্যাস, এই দুটো কিভাবে সমন্বয় করে সবার মধ্যে এটাকে একটা চয়েস হিসেবে দেওয়া যায়, এখানে একটা নীতিমালার ব্যাপার আছে। শিগগিরই সেবাদানকারী সংস্থাগুলোর আরও সচেতনতার পরামর্শ তাদের।
উন্নয়নের ছোঁয়া যখন দেশের সর্বক্ষেত্রে দৃশ্যমান, ঠিক তখন একের পর এক বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। মানুষ পুড়ে অঙ্গার হচ্ছে, কিন্তু তারপরেও বন্ধ হচ্ছে না এ ধরনের অব্যবস্থাপনা। তাই তো সংশ্লিষ্টরা বলছেন যে এর জন্য প্রয়োজন মানুষের সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থাপনা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 27 জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন 9 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের 9 জনকেই আইসিইউ থেকে স্থানান্তর করা হয়েছে, তবে সুস্থ হয়ে একজন হাসপাতাল ছেড়েছেন। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অবৈধ গ্যাস লাইন সংযোগ দেওয়ায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার দেওয়া হবে তল্লায় মসজিদে এসি বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন। এই বিষয়ে বিস্তারিত জানাতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ রায়হান। সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। রায়হান, সংকটাপন্ন রোগীদের আইসিইউ থেকে স্থানান্তর করা হচ্ছে, তো তাদের অবস্থা কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? আসলে একটু বলে রাখি আরিফা, যে ইতিমধ্যেই আপনি বলছিলেন যে 27 জন যারা মারা গেছেন তাদেরকে কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইসিইউতে আমরা জেনেছিলাম গতকাল রাত পর্যন্ত 8 জনকে রাখা হয়েছে এবং আজকে সকালবেলা নজরুল ইসলাম 53 বছর বয়সী, যিনি তার প্রায় 94% কিন্তু পুড়ে গেছে, তো তাকেও কিন্তু আইসিইউতে রাখা হয়েছে। তো এখন পর্যন্ত বলা যায় যে 9 জনকেই কিন্তু আইসিইউতে রাখা হয়েছে এবং একই সাথে শঙ্কা মুক্ত কিন্তু আসলে কাউকে বলা যাচ্ছে না। এবং গতকাল আমরা দেখেছি যে আল মামুন নামে একজন 23 বছর বয়সী, তার বার্ন কম থাকায় 15% বার্ন থাকার কারণে কিন্তু তিনি অনেকটাই শঙ্কা মুক্ত হয়েছিলেন এবং তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তো আমরা সকাল থেকেই রয়েছি বার্ন ইউনিটে এবং আমরা জানবার চেষ্টা করেছিলাম যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সার্বিক পরিস্থিতি। তবে আমরা যতটুকু খবর আসলে পাচ্ছিলাম, আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আমাদের কিছু জানায়নি। তবে আমরা যে বিষয়টি জেনেছি যে প্রত্যেককেই আসলে আইসিইউতেই রাখা হয়েছে এবং তাদেরকে একজনকে, যেহেতু তিনি আইসিইউতে ছিলেন না, নজরুল ইসলাম যার কথা বলছিলাম, পরবর্তীতে তাকেও রাখা হয়েছে। আসলে এখন কিন্তু শঙ্কা মুক্ত কাউকেই বলা যাবে না, তবু আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে একটু জানানো হবে। তো একটু জানিয়ে রাখি, যারা স্বজন যারা এসেছেন আসলে তারা ঠিক আইসিইউর সামনে যেই দর্শনার্থীর জায়গাতে তারা অপেক্ষা করছেন। আমরা সেখান থেকে আসলে যুক্ত হবার সুযোগ নেই বলে আমরা দেখাতে পারছি না। আসলে সবার মধ্যেই কিন্তু একটি শঙ্কা কাজ করছে। ইতিমধ্যেই আপনি জানেন 37 জনের মধ্যে 27 জনই কিন্তু আসলে এই ঘটনায় মারা গিয়েছেন এবং তাদের লাশও ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। তবে আমরা অপেক্ষা করছি, আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যে একটি আনুষ্ঠানিক বক্তব্য পেলে আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে আরও বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সার্বিক চিত্র। আরিফা। রায়হান, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আহত রোগীদের সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রায়হান। এবারে নারায়ণগঞ্জ মসজিদে তদন্তের বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, আপনার কাছ থেকে যে জানতে চাইবো, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কতটা এগিয়েছে জানবো। ধন্যবাদ আরিফা। তদন্তের বিষয়ে বলছিলেন যে আসলে এই তদন্ত নিয়ে কিন্তু কিছুদিন অনেকটা বেগ পেতে হয়েছিল, যে আসলে সাধারণ মানুষ, এখানকার যারা বাসিন্দারা, তারা অভিযোগ করে আসছিলেন যে তিতাস, ডিপিডিসি এবং আর দুইটি যে প্রতিষ্ঠান, জেলা প্রশাসক, তাদের কাছ থেকে তদন্তের বিষয়গুলো, তারা যে তাদের তদন্তের কার্যক্রম সেগুলো কবে নাগাদ শুরু হবে এবং সুষ্ঠু একটি তথ্য তারা জানতে চেয়েছিলেন, যে আসলে এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়তো বেরিয়ে আসবে যে এই এসি বিস্ফোরণে কিভাবে এত মর্মান্তিক
ঘটনাটি ঘটলো। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা গতকালকে দেখেছি তিতাস কর্তৃপক্ষ তারা এইখানে এই মসজিদের আশপাশ এলাকায় খোঁড়াখুড়ির কাজ শুরু করে এবং সেখানে তারা গ্যাসের যেই সংযোগ সেই সংযোগ থেকে দুইটি পাইপের মধ্যে ছিদ্র, অর্থাৎ যেই অভিযোগটি করে আসছিল এলাকাবাসী যে এই পাইপের সংযোগের মধ্য দিয়ে ফাটা, সেটি কিন্তু পরিষ্কার হয়েছে এবং এর পরবর্তীতে এই আমরা দেখেছি যে জানতে পেরেছি যে তিতাস কর্তৃপক্ষ এর মধ্যে 8 জন তাদের কর্মকর্তাকে বহিষ্কার করেছে এবং গতকালকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ম্যাজিস্ট্রেট যাকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছিল তার কার্যালয়ে এই মসজিদের এই দুর্ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা এই ঘটনায় যখন বিস্ফোরণ ঘটে এবং উপস্থিত ছিলেন এই ঘটনাস্থলে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ বলা চলে না, হয়তো না, তাদেরকে এই পুরো বিষয়টি জানার জন্য কিন্তু তাদেরকে তলব করা হয় এবং একটি গণশুনানির ব্যবস্থা করা হয়। সেই গণশুনানির মধ্যে গতকালকে কেউই এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা কেউই দায়রা জেলা যে জজ জেলা প্রশাসকের কার্যালয়ে তারা যায়নি এবং সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন যার আহ্বানে জেলা ম্যাজিস্ট্রেট, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কেউ উপস্থিত না হওয়ায় কিন্তু তাদের যে গণশুনানি সেই গণশুনানিগুলো করা হয়নি। তো বলা চলে যে এই তদন্তের অগ্রগতি সম্পর্কে ফায়ার সার্ভিস জানিয়েছেন যে তারা তদন্ত প্রায় শেষ করেছেন এবং আগামী 10 দিনের মধ্যে তারা তাদের তদন্ত প্রতিবেদন দিবেন এবং তিতাস এরই মধ্যে কাজকর্ম শুরু করেছেন, তারা বৃহস্পতিবার নাগাদ তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। আরিফা। আলী, ধন্যবাদ আপনাকে। তদন্তের অগ্রগতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আলী তালুকদার। লোভনীয় ক্যাশব্যাক ও ডিসকাউন্টের আড়ালে দেশসেরা ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির গ্রাহকেরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন নির্দিষ্ট সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ই কমার্স খাত, নষ্ট হচ্ছে প্রতিযোগিতা। প্রযুক্তি বান্ধব প্রতিষ্ঠানের পণ্য পৌঁছে দিতে না পারাকে প্রতিষ্ঠানের ব্যর্থতা হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মোর্শেদ নামের এই ব্যবসায়ী ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি থেকে পেমেন্ট অন ডেলিভারিতে প্রথম একটি মোটর বাইক কেনেন। মাত্র 5 দিনে ডেলিভারি পাওয়ায় পরবর্তীতে ই ভ্যালির নিয়ম অনুযায়ী আরো 2টি মোটর বাইক অর্ডার করেন জুন মাসে। 3 মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি বাইক। 45 দিনে দেওয়ার মধ্যে কথা ছিল, কিন্তু সেটা তো এর মধ্যেই ই ভ্যালির কার্যক্রম বন্ধ হওয়ার কারণে আমি এখন চিন্তিত যে এটা আমি কখন পাচ্ছি বা কখন পাবো। মোর্শেদের মতো ক্যাশব্যাক ও লোভনীয় ডিসকাউন্ট দিয়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে ই ভ্যালি বুঝে নিয়েছে নগদ অর্থ, কিন্তু এখনো দেয়নি পণ্য, যার প্রমাণ মেলে প্রতিষ্ঠানটির ভেরিফাইড ফেসবুক পেজে। প্রযুক্তির এই যুগে সময়মতো পণ্য সরবরাহ করার দায় ই কমার্স প্রতিষ্ঠানের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। এই ই ভ্যালির মাধ্যমে জনগণ প্রতারিত হচ্ছে, এর পিছনে আমি মনে করি এর মূল কারণ হচ্ছে তাদের বিজনেস পলিসিতে দেশের পার্সপেক্টিভকে কনসিডারেশনে রাখা হয়নি। মাত্র 2 বছরের মাথায় প্রতিষ্ঠানটি ছাড়িয়ে গেছে অন্য সব ই কমার্স প্রতিষ্ঠানকে। ই ক্যাপ বলছে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতার বাজার নষ্ট করছে কিনা তা খতিয়ে দেখতে কাজ করছে 7 সদস্যের কমিটি। কম্পিটিশন কমিশন একটা চিঠি দিয়েছে এই বিষয়ে জানার জন্য, তাদের যে ডিপ ডিসকাউন্ট এটা নিয়ে, সেটার বিষয়ে আমাদের যে কমিটি করা হয়েছে সেই কমিটি তাদের বিজনেস অ্যানালাইসিস করে সেখান থেকে একটা অবজারভেশন জানাবে, সেটা তৈরি হওয়ার পরে আমরা জানাবো। ই কমার্স ব্যবসায়ীদের দাবি ই ভ্যালি শুধু গ্রাহকই নয়, ভোগান্তিতে ফেলেছে অন্যান্য ই কমার্স প্রতিষ্ঠানকেও। অবশ্যই সেটা হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক বাজারটা নষ্ট হচ্ছে এবং এই কারণে যারা প্রতিযোগী আছে তারা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়েছে, সেটা সাপ্লায়ার এন্ডে হোক কাস্টমার এন্ডে হোক। তবে এসব অভিযোগ নাকচ করে ই ভ্যালির সিইও নিউজ 24-কে বলেন গ্রাহক প্রান্তের সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এই যে 300 কোটি টাকার বিভিন্ন প্রোডাক্ট সেল হচ্ছে, এই সেল নাম্বার ভলিউমটা যেহেতু হাই হচ্ছে, এখানে অনেকে ধারণা করতে পারে যে এটার ভিতরে হয়তো কোনো ধরনের মেকানিজম, ইন্টারনাল মেকানিজম থাকতে পারে যেটা হয়তো গণমাধ্যম জানে না বা কেউ জানে না। কাগজে কলমে 35 লাখ নিবন্ধিত গ্রাহকের কাছে এরই মধ্যে 1500 কোটি টাকার পণ্য বিক্রি করেছে ই ভ্যালি। তবে এর মধ্যে কতজন পণ্য বুঝে পেয়েছেন আর কতজন পাননি সেই তথ্য এখনো অজানা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
কোভিড-19 গেল 24 ঘন্টায় মোট সংক্রমণের সংখ্যা পূর্ববর্তী দিনের চেয়ে অনেকটাই কমেছে। একদিনে মোট আক্রান্ত হয়েছে 1,97,000, প্রাণ হারিয়েছে 3,846 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট সংক্রমিত হলো 2,74,90,000 বেশি, আর মোট প্রাণহানি দাঁড়ালো প্রায় 8,97,000। টানা 5 দিন সর্বোচ্চ সংক্রমণে বিশ্ব রেকর্ড করার পর গেল 24 ঘন্টায় কিছুটা কম সংক্রমণের দেখা পেয়েছে ভারত। একদিনে 75,000 বেশি আক্রান্ত ও 1,129 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটিতে। সংক্রমণ কমেছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও। দেশ দুটোতে যথাক্রমে 286 ও 315 জনের মৃত্যু হয়েছে। পশ্চিম ইউরোপের মধ্যে সর্বপ্রথম 5 লাখ করোনা সংক্রমণ ছাড়িয়ে গেছে স্পেনে। গেল মার্চের পর একদিনে সর্বোচ্চ 1000-এর অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে লিবিয়ায়। সংক্রমণ বাড়তে থাকায় নতুন কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে তুরস্ক। তবে বাণিজ্যের জন্য সকল সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরাক। অক্টোবরের 1 তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করবে ওমান, আর 15 সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এদিকে করোনাই শেষ নয়, পরবর্তী মহামারীর জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নিতে বিশ্ববাসীকে সোমবার এমনটাই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার ধকল কাটিয়ে প্রায় পুরোপুরি স্বাভাবিক ব্যাংকিং লেনদেন কার্যক্রম। সরকারি বেসরকারি উভয় ব্যাংকেই বেড়েছে গ্রাহক উপস্থিতি ও ব্যাংকিং সেবা। নগদ লেনদেন ছাড়াও আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়ে আসায় চাপ বেড়েছে এলসি বা ঋণপত্র খোলার। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি পুনরুদ্ধারে ব্যাংকিং সেবার পাশাপাশি প্রণোদনার অর্থ ছাড় ও তা বাস্তবায়নের দক্ষতা বাড়াতে হবে ব্যাংকগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একটি বেসরকারি টেক্সটাইল প্রতিষ্ঠানের কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ ওয়াজেদ আলী রপ্তানির বিপরীতে এলসি খুলতে এসেছেন বেসরকারি ব্যাংকের এই কর্পোরেট শাখায়। সেবা গ্রহণ শেষে জানালেন, ব্যবসায়িক কর্মকাণ্ড বাড়ায় স্বাভাবিক সময়ের মতো ব্যাংকিং লেনদেনের ব্যস্ততাও বেড়েছে। পূর্বের মতো আবার ব্যাংকিং লেনদেন শুরু হয়ে গেছে। আমি কোম্পানির যে প্রোফাইলটা ওনার কাছে নিয়ে আসছি এই কাজের আমার টোটালটাই কমপ্লিট। সোমবার সরকারি সোনালী ব্যাংক ঘুরে দেখা যায়, আগের তুলনায় বেড়েছে গ্রাহকের চাপ। লেনদেন হচ্ছে অনেকটা স্বাভাবিক সময়ের মতোই। করোনার কালীন সময়ের চেয়ে এখন লাইনটা একটু দীর্ঘ হয়, একটু সময় লাগছে আগের তুলনায়। আমি আসছি হয়তো 30 মিনিটের মতো হয়ে গেছে অলরেডি। বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতি এবং লেনদেনের পরিমাণও আগের তুলনায় বেড়েছে। ব্যাংকের ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, নগদ লেনদেন ছাড়াও দৈনিক ব্যাক টু ব্যাক এলসি খোলা হচ্ছে 70 থেকে 80টি, যা স্বাভাবিক সময়ের অন্তত 90%। ক্যাশ আছে, লোন ডিপার্টমেন্ট আছে, আমার ট্রেড ফাইন্যান্সে স্টুডেন্ট ফাইল আছে, ইনকামিং রেমিটেন্স আছে। এগুলো কিন্তু আগের চেয়ে এখন কিন্তু পুরো দমে ফুল ভলিউমে অনেক ভলিউম বেড়ে গিয়েছে। বাণিজ্যিক কার্যক্রমের জন্য যত ধরনের ব্যাংকিং প্রয়োজনীয়তা রয়েছে সকল ধরনের ব্যাংকিংয়ের সাথেই তারা এখন সম্পৃক্ত হচ্ছে, এবং সে কারণেই ব্যাংকে আগের থেকে অনেক গ্রাহকের উপস্থিতি বেড়েছে। অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকারদের মতে, আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন ব্যাংকগুলোর। আমাদেরকে ওয়ার্ক করতে হবে যে এই দুর্বল অর্থনীতিটাকে আর সবল করার দিকে। আমি মনে করি আমরা সঠিক পথেই চলছি, কিন্তু এসএমই খাতটাকে আর একটু তাড়াতাড়ি চাঙ্গা করতে হবে। এসএমই খাতের লোন ডিসবার্সমেন্টটাকে আর একটু বাড়াতে হবে। আমরা প্রি কোভিডের কাছাকাছি কিন্তু ট্রানজাকশন ওয়াইজ কিন্তু অনেকটাই চলে এসেছে। আপনি যদি বলেন এটিএম ট্রানজাকশনস, এগুলি এখন যেহেতু নিউ নর্মাল বলছে, নিউ নর্মালে কিন্তু আমাদের সিগনিফিকেন্টলি ট্রানজাকশন বেড়েছে। আমি একটা দেখছিলাম, ধরেন ইন্টারনেট ব্যাংকিং প্রায় 40% ট্রানজাকশন বেড়ে গেছে। মহামারীর এই সময়েও প্রবাসী আয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে, ফলে ব্যাংকগুলোতে বেড়েছে রেমিটেন্স আদায়ের চাপও। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। নিচ্ছে একটু বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। তারকাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক হওয়ার ঘটনা ঘটছে প্রায়। এতে বেশ বিব্রতকর অবস্থায় পড়ছেন তারা। যেই তালিকায় রয়েছে মিডিয়ার সব অঙ্গনের কম বেশি তারকা। পুলিশের সাইবার ক্রাইম ইউনিট বলছে, তারকাদের আইডির নিরাপত্তা দুর্বলতার কারণেই অতি সহজেই হ্যাক করতে পারছেন হ্যাকাররা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। গত কয়েক বছর ধরে কোনো ফেসবুক আইডি নেই চিত্রনায়িকা মৌসুমীর, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে সন্ধান করলে মিলছে এমন অসংখ্য ছবিযুক্ত আইডি কিংবা ফ্যান পেজ, যা দিয়ে প্রায় প্রতারণার শিকার হচ্ছেন তার ভক্তরা। আমার অ্যাসিস্ট্যান্ট বলল যে একটা ছেলে আসছে, ম্যাডামের সাথে কথা বলা হয়েছে ফেসবুকে, ম্যাডাম আসতে বলেছে, ও চাকরি দিবে, একটা ফুলের তোড়া নিয়ে আসছে। আমি বলছি মৌসুমীর তো কোনো আইডি এই মুহূর্তে নেই, অনেক বছর আগে মিনিমাম 2 থেকে 3টা আইডি করা হয়েছে,
শুধু হ্যাক 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 এরকম অজস্র প্রমাণও আছে। কেউ আমার সাথে ফোনে ডাইরেক্ট কথা বলেছে যে ভাই আমি ম্যাডামকে তো ফিল করে কিন্তু আমি প্রায় 40-50 হাজার টাকাও পাঠাইছি। এই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন এমন তারকার সংখ্যা শুধু একজন নয়। ভুয়া অ্যাকাউন্টে এমন প্রতারণার ঘটনায় ভাবমূর্তি নষ্ট হচ্ছে তারকাদের। এমন বাস্তবতায় আইডি নিরাপত্তায় পুলিশের আরো কঠোর হওয়ার কথা বললেন ভুক্তভোগী তারকারা। তিলে অনেকটা কর খাত পুড়িয়ে সময় পেরিয়ে এসে একটা ইমেজের এসে পৌঁছায়, সেই ইমেজটা কিন্তু ক্ষুণ্ণ হয়ে যায়। মানে আমার ওইটার মধ্যে লাখো ফলোয়ার ছিল, হ্যাক হয়ে গেছে, নতুন করে করলাম, নতুন করে অনেকে চিন্তা করলো এটা ঠিক কি বেঠিক। আমারটা তো অলরেডি 6-7 বার 8-9 বার হ্যাক হয়ে গেছে। তো এই যে ধরেন আমরা জিডি করি বা যেটাই করি, মানে এটা কিন্তু আলটিমেটলি এটা কোনো সলিউশন না। সাইবার ক্রাইমের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, এসব আইডি নিরাপত্তা শক্তিশালী না হওয়ার কারণে সহজেই হ্যাক করছেন হ্যাকাররা। ফেসবুক হোক, গুগল হোক বা অন্য যে কোনো ডোমেইন হোক না কেন, সেখানে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গুলো আছে। তো একটু ঘাটা নিজের অ্যাকাউন্টটা সেভ করার জন্য একটু সিকিউরিটি মেজার গুলো নিয়ে রাখা, যেমন অন্যতম মেজার হলো যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেওয়া। শুধু তারকারাই নয়, সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের আইডিও হ্যাক হচ্ছে হরহামেশাই। এ পর্যন্ত প্রায় 20 জন হ্যাকার গ্রেপ্তার হলেও মেলেনি স্থায়ী কোনো সমাধান। আর তাই পুলিশের আরও বেশি নজরদারির দাবি করেছেন সবাই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চট্টগ্রামে জেলা প্রশাসনের অব্যাহত অভিযানে কিছুটা নিয়ন্ত্রণ এসেছে পেঁয়াজের বাজার। খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা, যা গত সপ্তাহের চেয়ে 10 টাকা কম। তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শুধু খাতুনগঞ্জে অভিযান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। যেসব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয় সেখানেও নজরদারি বাড়ানোর দাবি তাদের। সেই সঙ্গে ভারত নির্ভরতা কাটিয়ে পেঁয়াজের বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন তারা। নয়ন বুড়াজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজের দাম নিয়ে কারসাজির অভিযোগে রবিবার খাতুনগঞ্জে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয় অন্তত 10 ব্যবসায়ীকে। প্রতিবাদে আধাবেলা পেঁয়াজ বিক্রি বন্ধ রাখেন আড়তদাররা। যদিও বিকেলেই ভিন্ন চিত্রের দেখা মেলে খাতুনগঞ্জে। 10 টাকা কমে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 34 থেকে 35 টাকায়। কমতির দিকে চীন থেকে আমদানি করা আদার দামও। উপরে 35 টাকা, নিচে 33-34 এরকম বাজার আছে। এখন হঠাৎ যখন কমছে এখানে কম গেছে। 200 টাকা ছিল, কালকে পরশু দিন ছিল 200 টাকা, আজকে কিন্তু 90 থেকে 95 থেকে 190 টাকা। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ আসে দেশের স্থলবন্দর দিয়ে। সেই বন্দরগুলোতে অভিযান না চালিয়ে শুধু খাতুনগঞ্জে অভিযান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। যখন কোনো জিনিসের দাম বেড়ে যায় সেটা আন্তর্জাতিক বাজারে যখন বাড়ে সেটার প্রভাব কিন্তু এই আন্তর্জাতিক বাজারের এই অংশ এখানেও কিন্তু পড়ে যায়। কিন্তু সেটা প্রশাসনিক যারা জেলা প্রশাসন যারা এখানে ম্যাজিস্ট্রেটরা আসে তাদের কিন্তু এই বিষয়ে জানা উচিত। ব্যবসায়ীদের সাথে বসে কেন বাড়তেছে বা কেন বাড়বে ওটা নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে শেষ করা উচিত। ভারত নির্ভর কমাতে হবে। সেটি যখন ভারত পেঁয়াজ দেয় নেই, দাম বেড়ে গিয়েছে, ভারত পেঁয়াজ দিয়েছে, দাম কমে গিয়েছে। আমাদেরকে বিকল্প বাজার খুঁজতে হবে। যেমন ধরো আমরা বিগত দিনে আমরা যখন বাজার বেড়েছিল তখন বিকল্প হিসেবে আমরা মায়ানমারকে পছন্দ করেছি। পেঁয়াজ সহ ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সিন্ডিকেট তৈরি করে পেঁয়াজের বাজারটাকে অস্থিতিশীল করে আমরা অবশ্যই এখানে কাউকে ছাড় দেব না, অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পাইকারি বাজারে দাম কমায় এর প্রভাব পড়তে শুরু করেছে বন্দরনগরের খুচরা বাজারগুলোতেও। প্রতি কেজি পেঁয়াজ কিনতে ভোক্তাদের খরচ পড়ছে 40 থেকে 42 টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটা বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালিকা বেগম মারা গেছেন। মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার মৌটুপি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত 8 আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে মালিকা বেগমকে স্থানান্তর করা হয় সিএমএইচের আইসিইউতে। সেখানে চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত সপ্তাহে তাকে ভোলায় নিয়ে আসা হয়। ভোলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের সরকারের পক্ষ থেকে মোস্তফা কামালের মা মালিকা বেগমকে একটি বাড়ি দেওয়া হয়। দীর্ঘদিন বীর মাতা মালিকা বেগম তার বড় ছেলে ও নাতি নাতনিদের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লাদাখে প্যানগন লেকের দক্ষিণ তীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অবৈধভাবে অতিক্রম করে সোমবার ভারতীয় সেনারা গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ তুলেছে চীন। পরিস্থিতি স্থিতিশীল করতে চীনা সীমান্ত রক্ষাকারী বাহিনী পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন দেশটির পিপলস লিবারেশন আর্মির মুখপাত্র ঝ্যাং সুইলি। এক বিবৃতিতে পিএলএ এর পশ্চিম অঞ্চলীয় কমান্ডারের মুখপাত্র জানান, নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে প্যানগন লেকের দক্ষিণ তীর এবং সেনপাও পার্বত্য এলাকায় ঢুকে পড়ে ভারতীয় সেনারা। এক পর্যায়ে তারা চীনের সীমান্ত রক্ষাকারী বাহিনীর টহল দলের উপর হুমকিমূলক গুলি বর্ষণ করে। আর তারপরেই চীনা বাহিনী পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হয়। তবে বেইজিং এর পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্টভাবে বলা হয়নি। এই সংক্রান্ত বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকেও পাল্টা কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে তথ্য দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভালনি কোমা থেকে বেরিয়ে এসেছেন। এখন তিনি কথা বললে সাড়া দিতে পারছেন বলে সোমবার নিশ্চিত করেছে জার্মানির বার্লিনের হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে তারা জানায়, নাভালনির দেহে মারাত্মক বিষক্রিয়ায় দীর্ঘমেয়াদী কতটা ক্ষতি হচ্ছে সে ব্যাপারে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে সোভিয়েত ধাঁচে নোভিচক নার্ভ এজেন্ট দিয়ে তাকে কাবু করা হয়েছে বলে চূড়ান্তভাবে দাবি করেছে জার্মানি। অন্যদিকে বিষ প্রয়োগের কোনো প্রমাণই পাওয়া যায়নি বলে মন্তব্য করেছে পুতিন প্রশাসন। এই ঘটনার জেরে রাশিয়ার সঙ্গে জার্মানির গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম 2 প্রকল্প ভেস্তে যেতে বসেছে। প্রকল্পটি থেকে সরে আসার জন্য বার্লিনে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ছে বলে জানিয়েছে বিবিসি। নিচে আরেকটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও এক বেশ দেখছেন নিউজ 24। খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা আজ। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্যানেল পরিচিতি সম্পন্ন করেছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। 21 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলে সহ সভাপতি পদের নতুন 3 মুখ। এদিকে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক ও বাফুফে সহ সভাপতি বাদল রায়। মাহফুজুল ইসলামের রিপোর্ট। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বাফুফেতে ছিল পুরোপুরি নির্বাচনী আমেজ। নির্বাচনী নানান প্রতিশ্রুতি আর বিগত দিনের পাওয়া না পাওয়া নিয়ে আগ্রহী ও সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় মুখর বাফুফে প্রাঙ্গণ। এদিন প্যানেলের পরিচিত পর্ব সম্পন্ন করেছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তার প্যানেলে সহ সভাপতি পদে 4 জনের মধ্যে 2 জন একেবারে নতুন। গেল কয়েকবারের সদস্য আমিরুল ইসলাম বাবু এবার সালাউদ্দিন প্যানেলের সহ সভাপতি প্রার্থী। লাস্ট 3টা ইলেকশন আমি করেই এসেছি নাকি, তো 71-এ যেরকম যুদ্ধ লড়েছি, 2008-এ ইলেকশন করেছি, 2012-তে করেছি, 16-তে করেছি। ইলেকশন করতে হলে করব। আমি যদি কনফিডেন্ট না হতাম তাহলে তো আমি ইলেকশনই করতাম না। রেজাল্ট কি হবে সেটা তো রেজাল্টে দেখা যাবে। আমরা 21 জনের একটি পূর্ণ প্যানেল আমরা নিয়েছি। মাননীয় হুইপ আপনার সকল ছিলেন শামসুল হক সাহেব, ইলেকশন কোঅর্ডিনেটর হিসাবে উনি আমাদের কাজ করবেন। সভাপতি পদে হেভিওয়েট প্রার্থী তরফদার নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার পর ধরা হচ্ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বাফুফের মসনদে বসছেন কাজী সালাউদ্দিন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মনোনয়ন সংগ্রহের শেষ দিনে কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানাতে মনোনয়নপত্র কিনেছেন সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক। এছাড়াও সভাপতি পদে লড়বেন বর্তমান কমিটির সহ সভাপতি বাদল রায়। এদিকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে সভাপতি পদে 3 জন, সিনিয়র সহ সভাপতি পদে 2 জন, সহ সভাপতি পদে 5 জন এবং সদস্য পদে 23 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে 3 জন মনোনয়নপত্র ক্রয় করেছেন, সিনিয়র সহসভাপতি পদে 2 জন, সহসভাপতি পদে 5 জন এবং সদস্য পদে 23 জন, অর্থাৎ টোটাল 33 জন আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী 3 অক্টোবর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।